আমরা আজকে লেকচার 6 শুরু করব। আমরা এতদিন পর্যন্ত যেগুলো করেছি সেগুলো হচ্ছে কিছু থার্মোডাইনামিক ভেরিয়েবলসকে আমরা ডিফাইন করেছি। তারপরে আস্তে আস্তে আমরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামকে বুঝতে চেষ্টা করেছি এবং তারপরে গত ক্লাসে দেখেছি আমরা যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কম্বাইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল দিয়ে বোঝা যায়, which is du equal to T del S minus P dV। কিন্তু মুশকিল হচ্ছে যে যেখানে এই ইকুয়েশনটা দিয়ে যদি আমরা সিস্টেমকে বোঝার চেষ্টা করি, মানে স্টেট অফ সিস্টেম আমরা যদি চেষ্টা করি, তাহলে কিন্তু খুবই মুশকিল হয়। তার কারণ হচ্ছে যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে এন্ট্রপি, একটা হচ্ছে ভলিউম। এবং এন্ট্রপি এবং ভলিউম মেজারমেন্ট ইট ইজ নট ইজি, মানে এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। ভলিউমকে তবুও বা করা যেতে পারে, এন্ট্রপিকে করা তো খুবই মুশকিল হয়। তাই জন্য আমরা একটা অক্সিলারি ফাংশন এনেছি, সেটা হচ্ছে ফ্রি এনার্জি। এবং আমরা শুদ্ধ গিভস ফ্রি এনার্জিটাকে এনেছি, আমরা ওয়ার্ক ফাংশনটাকে আনিনি। আর একটা অক্সিলারি ফাংশন আছে, সেটা বলে ওয়ার্ক ফাংশন। সেই ওয়ার্ক ফাংশনটা এরমভাবে ডিসক্রাইব করা যায়, এ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস। ওকে, সেটা আমরা করিনি, কিন্তু আমরা শুদ্ধ জিতেই থাকবো আমরা। ওকে, তা আমাদের প্রধান উদ্দেশ্য যেটা ছিল যে এমন একটা ফাংশনে নিয়ে আসা সেখানে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামটা বোঝা সোজা হবে অন দ্য বেসিস অফ ইজিলি মেজারেবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এবং যখনই আমরা জিতে চলে এসেছি তখনই দেখছি যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা লাগছে সেটা হচ্ছে একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে টেম্পারেচার। ওই দুটো কিন্তু বাল্ক সিস্টেমের ক্ষেত্রে মেজারমেন্ট খুবই ইজি। ওকে, এবং আমরা একটা ইকুয়েশন দেখেছিলাম, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল মোডে ডেল জি ইকুয়াল টু ভি ডিপি মাইনাস এস ডিটি। তা আমরা সেই ইকুয়েশনটা থেকে আজকে শুরু করি। যে আমরা ইকুয়েশনটা বার করেছিলাম সেটা হচ্ছে ডেল জি ইকুয়াল টু ভি ডিপি এস ডিটি। আমরা কি কন্ডিশন লাগিয়েছিলাম? ক্লোজ সিস্টেম, ফিক্সড কম্পোজিশন, এবং যেহেতু ক্লোজ সিস্টেম এবং ফিক্সড কম্পোজিশন সেহেতু আমরা মাস ইজ অলসো ফিক্সড, মানে সাইজটাও, মানে সিস্টেম সাইজটাও কিন্তু ফিক্সড। এখানে সিস্টেম সাইজ বলতে আমরা বোঝাচ্ছি যে কতগুলো নাম্বার অফ মোলস রয়েছে, এবং ফিক্সড কম্পোজিশন এটাও বলছি যে কোনো রিয়াকশান কিন্তু হচ্ছে না সিস্টেমে। ওকে, সেই ক্ষেত্রে এটা আমরা দেখেছি এবং সেখানে দেখা যাচ্ছে প্রেশার এবং টেম্পারেচার এই দুটো ভেরিয়েবল দিয়ে আমরা সিস্টেমটাকে ডিফাইন করার চেষ্টা করছি। এখানে রিমেম্বার, সিস্টেম ডেফিনিশন মানে হচ্ছে স্টেট অফ সিস্টেম, সেইটা ডিফাইন করা। আর এখানে স্টেট মানে তরল, সলিড, লিকুইড অথবা গ্যাস নয়। এখানে স্টেট অফ সিস্টেম মানে হচ্ছে থার্মোডাইনামিক স্টেট। তার মানে হচ্ছে যে যখন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায় তখন আমরা সেই সিস্টেমটাকে ভালো করে বুঝতে পারি উইথ দ্য হেল্প অফ দিস টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এবং এখানেও কিন্তু আমরা যেহেতু আগেও দেখেছি, যখন এই ইকুয়েশনটা ফলো করেছি, সেখানে আমরা কি দেখেছি যে ডেল ইউ ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট এন্ট্রপি, কনস্ট্যান্ট ভলিউম ইকুয়াল টু 0, অ্যাট দ্য সেম টাইম ডেল এস কনস্ট্যান্ট ইন্টারনাল এনার্জি অ্যান্ড ভলিউম ইকুয়াল টু 0। এই দুটো হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বোঝায়। এবং সেখানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ইন্টারনাল এনার্জি মিনিমাইজেশন হচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে, তা আমাদের কিন্তু এবারে এইটা ইকুইলিব্রিয়াম, যদি আমাদের এবারে ইকুইলিব্রিয়ামটাকে বুঝতে হবে উইথ দ্য হেল্প অফ জি। এবং সেই ইকুইলিব্রিয়ামটাকে বোঝার জন্য আমাদের কিছু ইকুয়েশনের হেল্প নিতে হবে, কিছু অ্যানালিসিস করতে হবে। সেই অ্যানালিসিসটা আজকে করা যাক। ওকে, তা আমরা এইটা কি এইভাবে লিখতে পারি, জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। এইচটা আবার কীভাবে লেখা যায়? ইউ প্লাস পিভি। তা আমি যদি ধরি
যে স্টেট 1 টু স্টেট 2-তে পৌঁছেছি, আমি এখন কিছুই বলছি না whether this is reversibly done অথবা irreversibly প্রসেসটা ফলো হয়েছে, কিন্তু আমি দেখছি যে স্টেট 1 থেকে স্টেট 2-তে যাচ্ছে। আর এখানে জি, এইচ এবং এস তিনটেই কিন্তু স্টেট ফাংশন। তা আমি সবসময় থার্মোডাইনামিক্স একটা জিনিস বোঝা উচিত সবসময়, যে আমরা সবসময় ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে বাদ দিয়ে কাজ করি। তা আমরা স্টেট 2 থেকে, দ্যাট মিন্স ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কিংবা আমি এভাবেও লিখতে পারি স্টেট 2 মাইনাস স্টেট 1, অথবা এভাবে লিখতে পারি G2টা যদি স্টেট 2 হয়, G1 যদি স্টেট 1 হয়, আমি অন্যগুলো লিখি H2 মাইনাস H1 মাইনাস T1 S1 T2 S2 হবে। তার কারণ হচ্ছে আমি সবসময় ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে বাদ দিচ্ছি। T1 S1 এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। আর যেহেতু আমার এই ইকুয়েশনটা আমার হাতে রয়েছে, আমি এইভাবে লিখতে পারি H2 মাইনাস H1 ইকুয়াল টু U2 মাইনাস U1 প্লাস P2 V2 মাইনাস P1 V1। তা আমি এই ইকুয়েশনটা এটার বদলে আমি রিপ্লেস করে দেবো এখানে, তাহলে আমি আসবে U2 মাইনাস U1 প্লাস P2 V2 মাইনাস P1 V1 মাইনাস T2 S2 মাইনাস T1 S1, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আমরা এই ইকুয়েশনে চলে এসেছি। আবার আমি জানি যে U2 মাইনাস U1 হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট ল Q মাইনাস W। তা আমি এখানে এটাকেও এখানে রিপ্লেস করি। রিপ্লেস করলে দাঁড়াবে হচ্ছে Q মাইনাস W প্লাস P2 V2 মাইনাস P1 V1 মাইনাস T2 S2 মাইনাস T1 S1। আমার এই ইকুয়েশনটা দাঁড়ালো। আর এখানে আমি G2-র বদলে আমি লিখতে পারি G2 মাইনাস G1-এর বদলে আমি লিখতে পারি ডেল G। আমার তার মানে ইকুয়েশনটা দাঁড়ালো হচ্ছে ডেল G ইকুয়াল টু Q মাইনাস W প্লাস P2 V2 মাইনাস P1 V1 মাইনাস T2 S2 মাইনাস T1 S1। এই ইকুয়েশনটা থেকে আমাদের কিছু কিছু অ্যানালিসিসের মধ্যে দিয়ে যেতে হবে। আর আমাদের উদ্দেশ্যটা কি? প্রথমেই যদি আমি দেখি সাবজেক্টটা দেখে, আজকের ক্লাসের সাবজেক্ট সেটা হচ্ছে এগেন থার্মোডাইনামিক সিস্টেমকে আমাদের বুঝতে হবে এবং তার ইকুইলিব্রিয়ামটাকে বুঝতে হবে। ওকে, আর আমাদের ইকুইলিব্রিয়ামটাকে যেহেতু আমরা পার্টিকুলার ফার্স্ট ল দিয়ে বোঝার চেষ্টা করেছিলাম, সেখানে আমরা ডিফিকাল্টি ফেস করেছি, কিন্তু আমাদের এবারে ব্যাপারটা বুঝতে হবে জি দিয়ে। এবারে জি দিয়ে বোঝার চেষ্টাটা করা যাক। তা আমি যদি ডব্লিউটা ধরি, ডব্লিউটা হচ্ছে সিস্টেমের টোটাল ওয়ার্ক। তা আমি এটাকে এইভাবে লিখতে পারি ডব্লিউ প্রাইম প্লাস পি V2 মাইনাস V1। তার মানে হচ্ছে এইটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক আর এইটা হচ্ছে আদার ফর্মস অফ ওয়ার্ক। আদার ফর্মস অফ ওয়ার্ক বলতে কি বোঝায়? ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ম্যাগনেটিক ওয়ার্ক অথবা কেমিক্যাল ওয়ার্ক, all the other works we are considering in terms of W prime. তারপরে আমি আরও কিছু কন্ডিশন এখানে ইম্পোজ করছি। সেই কন্ডিশনগুলো কি? ওয়ান কন্ডিশন হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার, আর একটা কন্ডিশন কি? কনস্ট্যান্ট টেম্পারেচার। ফাইন। তার মানে আবার এই ইকুয়েশনটাতে আমি যাই, এইটাই দেখা যাক। প্রথমে আমি লিখতে পারি W prime would be equal to
W minus P del V. ওকে, আর যদি এটা হয় আমি দেখছি এইখানে এই ইকুয়েশনটা থেকে আমি পাচ্ছি ডেল্টা জি ইকুয়াল টু কিউ মাইনাস ডব্লু মাইনাস পি ডিভি প্লাস মাইনাস টি S2 মাইনাস S1. ওকে, কি কারণে এই ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই কন্ডিশনটাকে আমি ইম্পোজ করছি এখানে। অ্যাট দ্য সেম টাইম আমি দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট প্রেশার হয়ে গেলে পি ডেল ভি হয়ে যাচ্ছে, তার মানে এই পার্টটা দাঁড়াচ্ছে দিস ইজ নাথিং বাট দিস, আর এই পার্টটা আমার হয়ে যাচ্ছে এই পার্টটা। ওকে, তার মানে আমি লিখতে পারি, আমি অলরেডি দেখে নিয়েছি এইটা, তার মানে সব কিছু কম্বাইন করে এইটা কম্বাইন করলাম, এটা কম্বাইন করলাম, এটা কম্বাইন করলাম করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু কিউ মাইনাস ডব্লু প্রাইম মাইনাস টি S2 মাইনাস S1। আমি এটাকে অন্যভাবে লেখার চেষ্টা করি, ডেল্টা জি ইকুয়াল টু কিউ মাইনাস ডব্লু প্রাইম মাইনাস টি ডেল এস। আর টি ডেল এস পার্টটা কি? নাথিং বাট কিউ রিভার্সেবল। ওকে, তার মানে আমি আবার দেখতে পাচ্ছি, তার মানে ডেল্টা জি equal to q minus w prime minus q reversible. This is very important equation. আর remember এখানে w prime টা হচ্ছে other work other than mechanical work, আর এখানে মেকানিক্যাল ওয়ার্কটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ক্যান্সেল আউট কিন্তু হচ্ছে না, রিমেম্বার মেকানিক্যাল ওয়ার্ক কিন্তু আমরা ক্যান্সেল করছি না, কারণ মেকানিক্যাল ওয়ার্কটা এইটার মধ্যে দিয়ে ইনভলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি জানি যে কিউ রিভার্সেবল আর কিউ রিভার্সেবল হচ্ছে নাথিং বাট রিভার্সেবল হিট absorbed by the system, and এটা হচ্ছে irreversible heat absorbed by the system. আর এইটা যদি মাইনাস করি আমরা জানি this is nothing but loss of work, or for isothermal system আমি জানি this is nothing but W reversible minus W irreversible. আর যখনই আমি এটা পেয়ে গেছি এটার মানে দাঁড়ায় হচ্ছে টি ডেল এস ইরিভার্সিবল। তার মানে এই পার্টটা দাঁড়াচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস ডব্লু প্রাইম মাইনাস কিউ রিভার্সিবল মাইনাস কিউ। এবারে আমি যদি ডব্লু প্রাইমটাকে বাঁদিকে রেখে বাকিগুলোকে নিয়ে যাই অন্যদিকে, প্লাস কিউ রিভার্সেবল মাইনাস কিউ minus w prime, it would be equal to delta g plus t del s IR. So that means আমার একটা কম্পোনেন্ট থাকবে যেটা হচ্ছে লস অফ ওয়ার্ক প্লাস ফ্রি এনার্জি চেঞ্জ would be equal to minus w prime. এখানে আমি যদি দেখি যে এই পার্টিকুলার টার্মটা, this term is always positive, always positive. So that means w prime would be equal to delta g কখন হবে? যখন রিভার্সিবল হবে, আর রিভার্সিবল হয়ে গেলেই
আমি জানি ডেল্টা এস IR T would be equal to Q reversible minus Q, এটাও তখন রিভার্সিবল হয়ে যাচ্ছে, তার মানে 0 হয়ে যাচ্ছে। তার মানে তখন যে ওয়ার্কটা আমি পাবো ফ্রম দ্য সিস্টেম সেটা কিন্তু নাথিং বাট ডিক্রিজ ইন ফ্রি এনার্জি অর চেঞ্জ ইন অ্যাট দিস মোমেন্ট আমরা বুঝতে পারছি না ওটা ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে, অ্যাটলিস্ট চেঞ্জ ইন ফ্রি এনার্জি যে ওয়ার্কটা পাচ্ছি। এই ইকুয়েশনটা থেকে আমরা বুঝতে পারছি যে ফ্রি এনার্জি চেঞ্জ ইন জি ইজ নাথিং বাট ওয়ার্ক। এবং কখন সেটা সম্ভব? সেটা হচ্ছে রিভার্সিবল কেসে। ওকে, এই ওয়ার্কটা হচ্ছে আমরা সিস্টেম থেকে যেটা পাচ্ছি, এটা হচ্ছে সিস্টেম ডুইং ওয়ার্ক। এবং সিস্টেম ডুইং ওয়ার্ক আমরা অলরেডি কনভেনশন নিয়েছি যে সেটা হচ্ছে পজিটিভ টার্ম। দিস ইজ পজিটিভ টার্ম, ফাইন। আর পজিটিভ টার্মের পাশে একটা মাইনাস সাইন আছে। সো তার মানে কি বোঝাচ্ছে? যে ফ্রি এনার্জি কিন্তু ডিক্রিজ করছে। তার মানে এখানে আমি আর একটা টার্মকে আমি ইন্ট্রোডিউস করতে পারি, সেটা হচ্ছে ডিক্রিজ ইন ফ্রি এনার্জি। ওকে, এইটা আমরা পরে আনলাম। ডিক্রিজ ইন ফ্রি এনার্জি ডিউরিং রিভার্সিবল প্রসেস is equal to the work done by the system, ঠিক আছে। আর যখনই রিভার্সিবল হয় তার মানে আমরা কি বুঝি? যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ ম্যাক্সিমাম। ওকে, কিন্তু যদি ইরিভার্সিবল এসে যায়, আমরা অলরেডি আমাদের পুরনো আমাদের আর্লিয়ার কনসিডারেশন থেকে আমরা জানি যে ইরিভার্সিবল প্রসেসে কিন্তু আমরা ওয়ার্ক লস করি। আর যদি ওয়ার্ক লস করি ইরিভার্সিবল প্রসেসে, তার মানে আমার তো সবসময় মাইনাস টার্মটা রয়েছে, কারণ সিস্টেম ওয়ার্ক করছে এবং সেটা সবসময় পজিটিভ, কিন্তু যেহেতু ওয়ার্ক লস করছে রিভার্সিবিলিটির জন্য, আমাদের কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক যেটা আমাদের অ্যাভেলেবেল হবে সেটা কিন্তু কমে যাবে, তাই না? ফ্রি এনার্জি ডিক্রিজ করতেই হবে টু গেট সাম ওয়ার্ক ফ্রম দ্য সিস্টেম, কিন্তু যদি রিভার্সিবল হয় কিন্তু অ্যামাউন্ট অফ ওয়ার্ক যেটা পাওয়ার কথা ছিল রিভার্সিবল প্রসেসে তার থেকে কম হবে, কারণ এন্ট্রপি ইনক্রিজ হয়ে গেছে এবং সেটা ওয়ার্ককে ডিস্ট্রয় করেছে। তার মানে যদি ইরিভার্সিবল প্রসেস হয় তখন কিন্তু এই ইকুয়েশনটা দাঁড়াবে -w প্রাইম লেস দ্যান ডেল্টা জি। এখানে কেন লেস দ্যান হয়ে গেল? তার কারণ হচ্ছে এটা ইরিভার্সিবল প্রসেস। ওয়ার্ক লস হয়েছে ডিউ টু irreversible entropy change. ওকে, তার মানে আমি এই দুটোকে কম্বাইন করতে পারি, কম্বাইন করে একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে w প্রাইম লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা জি। আমরা বরাবরই বলে থাকি জেনারেলি যে ফ্রি এনার্জি চেঞ্জ is the work done by the system, আর এখানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে এফেক্টিভ ওয়ার্ক। আমি কতটা পাবো, এই এফেক্টিভ শব্দটা তখনই আসবে যখনই সিস্টেমটা ন্যাচারাল প্রসেসের দিকে যাবে, কারণ ন্যাচারাল প্রসেস হলেই সেটা ইরিভার্সিবল, সেখানে এন্ট্রপি ইনক্রিজ হবে এবং এন্ট্রপি ইনক্রিজ হলে ওয়ার্ক লস হবে এবং আমার টোটাল যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট শুড উই গেট এফেক্টিভ ওয়ার্ক, এই এফেক্টিভ শব্দটা এসে গেল এখনই, সেটা কিন্তু কমে যাবে। ওকে, কিন্তু বরাবরই দেখা যাচ্ছে ওয়ার্ক পেতে গেলে টু গেট ওয়ার্ক দেয়ার মাস্ট বি ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি। ওকে, এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। আমরা কিন্তু এখনও ইকুইলিব্রিয়ামে ঢুকিনি, আমরা এখনও ইকুইলিব্রিয়াম বুঝতে পারিনি, কিন্তু এইটুকু বোঝা গেছে যে ফ্রি এনার্জি ডিক্রিজ হতেই হবে টু গেট সাম ওয়ার্ক বাই দ্য সিস্টেম। সেই ওয়ার্কটা মেকানিক্যাল হতে পারে,
আদার ফর্মস অফ ওয়ার্ক হতে পারে, কিন্তু দেয়ার মাস্ট বি চেঞ্জ ইন ফ্রি এনার্জি টুয়ার্ডস নেগেটিভ সাইড। তার মানে বোঝাচ্ছে যে স্টেট 1 এবং স্টেট 2 যদি দেখি, স্টেট 2 এর ফ্রি এনার্জি স্টেট 1 এর থেকে কম হতে হবে যদি এটা ন্যাচারাল প্রসেস হয়। ওকে, এটা বোঝা গেল। এবারে বোঝা যাক যে ইকুইলিব্রিয়াম কোত্থেকে আসছে। যদি আমি আবার এই ইকুয়েশনটা থেকে শুরু করি, এই ইকুয়েশনটা থেকে মাইনাস ডব্লিউ প্রাইম ইকুয়াল টু ডেল্টা জি প্লাস টি ডেল এস আইআর, যদি এটা রিভার্সিবল হয়, রিভার্সিবল, এবারে কন্ডিশন পোজ করা যাক। একটা হচ্ছে রিভার্সিবল, সেকেন্ড হচ্ছে নো আদার ওয়ার্ক other than mechanical work, other than mechanical work, সেকেন্ড কন্ডিশন হয়ে গেল। এই দুটো ক্ষেত্রে যদি আমি দেখি তখন কি হবে, যেহেতু রিভার্সিবল, দ্যাট মিন্স টি ডেল এস আইআর শুড বি 0 or del S IR equal to 0, T cannot be 0 other than 0 Kelvin. Okay. আর এটাই ইকুইলিব্রিয়ামের শর্ত, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। আর যেহেতু আমি নো আদার ওয়ার্ক আদার দ্যান মেকানিক্যাল ওয়ার্ক, এবং মেকানিক্যাল ওয়ার্কটা অলরেডি কিন্তু এখানে ইনভলভ হয়ে রয়েছে, ইকুয়েশনটার মধ্যে ইনভলভ হয়ে রয়েছে, তাই তো? তাহলে আমি কি দাঁড়াচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে ডেল্টা জি ইকুয়াল টু 0। এবং কখন হচ্ছে, আমি কনস্ট্যান্ট প্রেশার পি কনস্ট্যান্ট অ্যান্ড টি কনস্ট্যান্ট, ফাইন, তার মানে পিটি, এটা কি দাঁড়ালো, দিস ইজ দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। তার মানে যখনই সিস্টেমের চেঞ্জ হবে ফ্রম স্টেট 1 টু স্টেট 2, ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেটা যদি 0 হয় তখন আমরা বলবো সেটা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। এবং যদি এটা 0 ধরি, একদিকে আমরা দেখেছি এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন হচ্ছে, আর অলরেডি দেখেছি যে যখনই স্টেট চেঞ্জ হচ্ছে ফ্রম স্টেট 1 টু স্টেট 2, ফ্রি এনার্জি কিন্তু ডিক্রিজ করছে। আর এটা যদি আমি ডিফারেন্সিয়াল মোডে লিখি, ডেল্টা জি পি টি ইকুয়াল টু 0, তার মানে কি হচ্ছে, জি শুড গো টু মিনিমাইজেশন, ফাইন। এটা কি দাঁড়ালো, দিস ইজ স্টেটমেন্ট অফ ইকুইলিব্রিয়াম। খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেটমেন্ট আমরা বললাম। তার মানে দেখছি যে একটা সিস্টেমকে বুঝতে গেলে, তার মানে স্টেট অফ সিস্টেমকে বুঝতে গেলে আমাদের এই কন্ডিশনটা যদি আমরা অ্যাচিভ করি, আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছবো। এবং কি করে আমরা পৌঁছলাম, এখান থেকে কি কি জানলাম, দুটো খুব ইম্পর্ট্যান্ট জিনিস জানলাম। একটা হচ্ছে ফ্রি এনার্জি ডিক্রিজ ইজ নাথিং বাট এফেক্টিভ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আর একটা হচ্ছে ফ্রি এনার্জি ডিক্রিজ যখন মিনিমাম হয়ে যাবে তখন কিন্তু ফ্রি এনার্জি চেঞ্জ 0 হবে কনস্ট্যান্ট টেম্পারেচারের প্রেশারে, এবং সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। বোঝা গেল যে প্রথমে আস্তে আস্তে আমরা সিস্টেম ইকুইলিব্রিয়াম বোঝার জন্য কী কী করেছিলাম। প্রথমে দেখেছিলাম যে এন্ট্রপি চেঞ্জ 0 অ্যাট কনস্ট্যান্ট ইন্টারনাল এনার্জি অ্যান্ড ভলিউম, ইন্টারনাল এনার্জি চেঞ্জ 0, কনস্ট্যান্ট এন্ট্রপি অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম। সেখান থেকে আস্তে আস্তে আমি এমন একটা ভেরিয়েবল পেলাম যেটাকে সিস্টেম বুঝতে আমার সাহায্য করবে উইথ দ্য হেল্প অফ ইজিলি মেজারেবল প্যারামিটার্স, প্রেশার অ্যান্ড টেম্পারেচার। সেখান থেকে আমরা দেখলাম যে ফ্রি এনার্জি চেঞ্জ গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, সেটা আমাদের এফেক্টিভ ওয়ার্ক দিচ্ছে, এবং যদি সেটা রিভার্সিবল হয় তাহলে ম্যাক্সিমাম ওয়ার্ক দেবে। এবং সেখান থেকে যখন আমরা আস্তে আস্তে এগোলাম, অ্যানালিসিস করলাম, দেখলাম ফ্রি এনার্জি চেঞ্জ যখন 0 হবে
কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশারে, তখন সে সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে এবং ফ্রি এনার্জিটা মিনিমাম হয়ে যাবে, তাই তো? এইবারে যখনই এটা জেনে গেলাম, আমাদের পুরো এবারে বুঝতে হবে যে ফেজ ইকুইলিব্রিয়াম কী করে। এতক্ষণ পর্যন্ত আমরা সিস্টেম ইকুইলিব্রিয়াম দেখছিলাম এবং সিস্টেমের মধ্যে অনেক কিছু ফেজ আছে, তাই তো? এবং সেখানে সিঙ্গেল ফেজ হতে পারে, মাল্টিপল ফেজ হতে পারে, এবং সিস্টেমের মধ্যে মাল্টিপল কম্পোনেন্টস থাকতে পারে, তাই তো? মাল্টিপল কম্পোনেন্টস মানে আমি বলতে চাইছি যে স্পিসিস, যেমন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা করে স্পিসিস থাকবে। আর আমাদের যে কোর্সটা সেটা হচ্ছে বাইনারি সিঙ্গেল কম্পোনেন্ট এবং বাইনারি সিস্টেমে আমরা অ্যানালিসিস করব। তার মানে আমরা সিঙ্গেল কম্পোনেন্ট অথবা বাইনারি কম্পোনেন্ট হিসেবে ধরব, কিন্তু আমাদের একটা জেনারিক ইকুয়েশন কিন্তু ডেভেলপ করতে হবে। সেই জেনারিক ইকুয়েশন ডেভেলপ করার জন্য আমাদের কিন্তু এবারে সিস্টেমের মধ্যে সিঙ্গেল কম্পোনেন্ট নয়, মাল্টি কম্পোনেন্ট ধরতে হবে। এবং সেইখানে আরও একটা জিনিস ধরতে হবে, সেটা হচ্ছে সাইজ এফেক্ট। এখনও এতক্ষণ পর্যন্ত যতগুলো আমরা ডেরিভেশন করেছি সবকটাতে কিন্তু আমরা সাইজটা কনসিডার করিনি এবং সবসময় ক্লোজ সিস্টেমে ধরেছি। এবং এমন একটা জেনারিক ইকুয়েশন আনতে হবে সেটা ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ সিস্টেমের জন্য ভ্যালিড হবে। এবং সেখানে আরও একটা জিনিস ধরতে হবে, সেটা হচ্ছে কম্পোজিশন। সেই কী করে সেটা আসবে সেটার জন্য আমাদের কিছু কনসিডারেশনে আনতে হবে, আর একটা ভেরিয়েবল আমাদের আনতে হবে, ঠিক আছে? আমি মনে করো যে আমি ধরছি একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে প্রেশার, টেম্পারেচার, ভলিউম এবং কম্পোজিশন, এই চারটে যদি আমার ভেরিয়েবল থাকে, সেখানে কিন্তু আমাদের তিনটে ভেরিয়েবল সবসময় দরকার পড়বে সিস্টেমটাকে ডিফাইন করার জন্য। যদি সিঙ্গেল কম্পোনেন্ট হয়, সিঙ্গেল গ্যাস হয়, ঠিক আছে, তাহলে কিন্তু প্রেশার, ভলিউম, টেম্পারেচার, সেই তিনটের মধ্যে আমার দুটো ভেরিয়েবল থাকলেই হবে, প্রেশার, টেম্পারেচার, অথবা টেম্পারেচার, ভলিউম, অথবা ভলিউম, টেম্পারেচার, ভলিউম, অথবা পিভি, প্রেশার, ভলিউম। এবং কেন আমরা একটাকে ধরছি না, তার কারণ হচ্ছে যে দেয়ার উড বি ওয়ান ইকুয়েশন অফ স্টেট। যদি আইডিয়াল গ্যাস ধরি, পিভি ইকুয়াল টু এনআরটি, সেখান থেকে আমরা কিন্তু দেখছি যদি পি আর ভিটা জানি, টেম্পারেচার ইজ অটোমেটিক্যালি নোন, কারণ আমার কাছে একটা ইকুয়েশন অফ স্টেট আছে যেটা ইকুইলিব্রিয়ামকে বোঝায়। ওকে, এখানেও তেমনি আমাদের একটা ইকুয়েশন অফ স্টেট আনতে হবে। সেখানে দেখা যাবে যে তিনটে ভেরিয়েবল লাগছেই, এবং সেই তিনটে আর একটা ভেরিয়েবল দরকার নেই, কারণ অলরেডি অন্য ভেরিয়েবলটা ফিক্সড আছে, কারণ আমি তিনটেকে জানলে অন্যটা ফিক্স হয়ে যাবে। ওকে, সেই ব্যাপারটা আমাদের এবারে ধরা যাক। সেটা ধরতে গেলে আমাদের কি করতে হবে, সিস্টেম অ্যাজ এ ফাংশন অফ প্রেশার, টেম্পারেচার অ্যান্ড সাইজ অর কম্পোজিশন ভাবতে হবে, ঠিক আছে? তো যখনই আমরা এটা করব, তখন ফ্রি এনার্জিটাকে আমরা যেমন আগে লিখেছিলাম ডেল জি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এস ডিটি করে লিখেছিলাম, এই ফ্রি এনার্জিটা যখন লিখেছিলাম তখন আমাদের কম্পোজিশন ফিক্স ছিল, ক্লোজ সিস্টেম ছিল। আর এখন আমরা কি কি কন্ডিশন ইম্পোজ করছি, সিস্টেম মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে অথবা স্পিসিস, দেয়ার কুড বি ফেজেস, মাল্টিপল ফেজেস। এবং যখনই আমরা ফেজটাকে ধরব, এই ফেজটা একটা হোমোজিনিয়াস সিস্টেম ধরব, ফাইন। এবং সাইজ, আমরা এই ইকুয়েশনটাকে ফর এ পার্টিকুলার হোমোজিনিয়াস ফেজের ক্ষেত্রে ডিসাইড করব। যদি আমি এটাকে একটা পার্টিকুলার ফেজ ধরি, পার্টিকুলার হোমোজিনিয়াস ফেজ নিই, তার মানে পরের স্টেজটা আসছে মাল্টিপল, আর এখানে অফকোর্স আরও কিছু আছে, সেটা হচ্ছে প্রেশার, টেম্পারেচার অ্যান্ড ভলিউম, ফাইন। ওকে, তা মাল্টিপল কম্পোনেন্ট আমি রাখলাম, সেকেন্ডটা রাখলাম সিঙ্গেল ফেজ, অলরেডি ধরে নিয়েছি, সাইজ রাখলাম, এবং মাল্টিপল কম্পোনেন্ট এবং সাইজ আমরা কোরিলেট করতে পারি, প্রেশার রাখলাম আর টেম্পারেচার রাখলাম। ওকে,
কারণ প্রেশার, টেম্পারেচার এবং মাল্টিপল কম্পোনেন্ট এবং সাইজ যদি করে তাহলে ভলিউমটা আমি জেনে যাচ্ছি। ওকে, তো তখন আমাদের এই মাল্টিপল কম্পোনেন্টের ব্যাপারটা আমরা তখন নাম্বার অফ মোল দিয়ে ধরব। আর একটা জিনিস হতে পারে রিয়াকশন। এখানে আর একটা জিনিস আমার মাল্টিপল কম্পোনেন্টের ক্ষেত্রে যখন একটা হবে রিয়াকশন, যদি রিয়াক্টিভ সিস্টেম হয় ভাই তখন কি হবে? এখানে রিয়াক্টিভ সিস্টেমটাকেও আমি অ্যাসোসিয়েট করে রাখি। আর মাল্টিপল কম্পোনেন্ট এবং রিয়াক্টিভ সিস্টেম সব ক্ষেত্রেই আমি একটা নাম্বার অফ মোলস অফ ডিফারেন্ট স্পিসিস রাখতে পারি। ধরা যাক একটা এক্সাম্পল ধরা যাক, ক্লোজ সিস্টেম and reactive system. And এখানে মাল্টি কম্পোনেন্ট আছে, মাল্টি কম্পোনেন্ট অথবা স্পিসিস আছে। ধরা যাক আছে রয়েছে CO, H2, CO2, H2O রয়েছে। এই সিস্টেমটা তখনই আমি ইকুইলিব্রিয়ামটাকে পৌঁছতে পারবো, তার মানে আমাকে স্টেট অফ দ্য থার্মোডাইনামিক স্টেট অফ দ্য সিস্টেম জানতে হবে। থার্মোডাইনামিক স্টেট অফ দ্য সিস্টেম জানতে গেলে আমার কি কি জানতে হবে? প্রেশার, টেম্পারেচার, এবং এটা তখনই হতে পারে একটা স্টেটকে আমি বুঝতে পারবো যখন একটা ইউনিক কম্পোজিশন রিচ করবে। এবং যেহেতু রিয়াক্টিভ সিস্টেম, ইউনিক কম্পোজিশন তখনই রিচ করতে পারে যখন কেমিক্যাল রিয়াকশন ইকুইলিব্রিয়াম পৌঁছবে। এবং তার মানে দাঁড়াচ্ছে CO প্লাস H2O ইকুয়াল টু CO2 প্লাস H2। এই রিয়াকশনটা কনসিডারিং এট দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম আমি একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাই। ঠিক আছে, তার মানে কি কি দাঁড়াচ্ছে? temperature, pressure, temperature, unique composition, and that unique composition can only be reached when chemical equilibrium is reached, when those multi-component or species they are reacting each other. তখনই কিন্তু সিস্টেমটাকে আমি বুঝতে পারবো। আবার যদি আমি দেখি আর একটা হতে পারে, এক্সাম্পল 1, এক্সাম্পল 2, সেখানে যদি আমি ধরি ওপেন সিস্টেম ধরি, ওপেন সিস্টেম যদি ধরি এবং সেখানে দেখা যাবে যে যেহেতু ক্লোজ সিস্টেমে কি হয়, দে ক্যানট এক্সচেঞ্জ মাস, কিন্তু ওপেন সিস্টেমে কোনো একটা স্পিসিসকে আমি বাইরে থেকে ভেতরে নিতে পারি অথবা ভেতর থেকে বাইরে নিয়ে যেতে পারি। অল দোজ পসিবিলিটিস ক্যান এক্সিস্ট, ওই পসিবিলিটি থাকতে হবে। এবং সেখানে আমার ফ্রি এনার্জিটাও কিন্তু চেঞ্জ হবে। কেন ফ্রি এনার্জি কেন চেঞ্জ হবে? কারণ ফ্রি এনার্জিটা হচ্ছে এক্সটেন্সিভ কোয়ান্টিটি। ওকে, আর যদি এক্সটেন্সিভ কোয়ান্টিটি হয় তার মানে দ্য মাস অফ দ্য সিস্টেম দ্যাট উইল হ্যাভ ইনফ্লুয়েন্স অন ফ্রি এনার্জি অফ দ্য সিস্টেম। ঠিক আছে, তার মানে সেখানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে নাম্বার অফ মোলস will also be effective in deciding the system equilibrium. তার মানে আমি দেখতে পাচ্ছি সবগুলো কম্বাইন করে আমি দেখতে পাচ্ছি G can be function of pressure, temperature and number of moles of different species. এখানে I হচ্ছে species, আমি N1 can be N1, Ni could be N1, N2, N3 like this, Ni, or I, and then it can go to Nk. So these many species can exist, 1, 2, 3, 4, 5, 6, and প্রত্যেকটা স্পিসিসের number of moles হচ্ছে N1, N2, N3, N4, N5 like that. Let's say there are k number of species, এরকম করে পুরো নাম্বার অফ মোলসগুলো সিস্টেমের মধ্যে থাকবে।
এবং তখন আমরা এটাকে ডিফারেন্সিয়াল মোডে লিখতে পারি ডেল্টা জি ইকুয়াল টু delta G del G tau G del P constant temperature Ni dP plus del G del T dou T pressure Ni. So like that way we can extend this. Like this we can write this. Now it can be written as VdP minus SdT. We know that যদি এটা ক্লোজ সিস্টেম হয় এবং ফিক্সড কম্পোজিশন হয় তার মানে এটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি দিস ইজ ওয়ান ইকুয়েশন দিস ইজ অ্যানাদার ইকুয়েশন এই দুটো ইকুয়েশন যদি আমি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি ডেল্টা জি ডাউ জি ডাউ পি equal to V minus S. আবার এটাকে এই পুরো পার্টটাকে I can write this way summation I equal to 1 I equal to K okay like that way আমি এটাকে এক্সপ্রেস করতে পারি তার মানে হচ্ছে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে ডেল টি ইকুয়েশনটা okay so এখানে বেসিক্যালি ith component 1 2 নাও ইকুয়েশনটা যখনই আমি ডেভেলপ করে ফেললাম এখানে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আসছে দিস কম্পোনেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রিমেম্বার অলরেডি আমরা এখানে ডিফাইন করেছি যে এটা পার্টিকুলার হোমোজিনিয়াস ফেজের ক্ষেত্রেই প্রযোজ্য তার মানে দিস ইকুয়েশন ইজ ফর এ হোমোজিনিয়াস system and that can be also told as for a homogeneous phase তার মানে এখানে দুখানা জিনিস নিয়ে আসছে একটা হচ্ছে যে আমি আর সিঙ্গেল কম্পোনেন্টে নেই মাল্টি কম্পোনেন্টেও চলে যেতে পারি এবং এটা ইউনিক কারণ হচ্ছে এটা সিঙ্গেল কম্পোনেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য মাল্টি কম্পোনেন্ট সেটা 2 হতে পারে 3 হতে পারে 4 হতে পারে সব ক্ষেত্রেই প্রযোজ্য এবং অ্যাট দ্য সেম টাইম এই ইকুয়েশনটা পার্টিকুলার ইকুয়েশনটা কিন্তু আমরা একটা পার্টিকুলার হোমোজিনিয়াস ফেজের জন্য হচ্ছি সেই হোমোজিনিয়াস ফেজটা আলফা হতে পারে বিটা হতে পারে গামা হতে পারে আমি যদি এটাকে আলফা ধরি তার মানে আমি লিখব আলফা ফেজের জন্য এটা যদি বিটা হয় তাহলে বিটা ফেজের জন্য লিখব লাইক দ্যাট দেয়ার কুড বি ইকুয়েশনস ফর অল দ্য ফেজেস অ্যান্ড এভরি টাইম সেই ফেজগুলো কিন্তু হোমোজিনিয়াস ফেজ হবে
এই কোয়ান্টিটিটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি। সেই কোয়ান্টিটিটাকে আমরা কি ধরি? মিউ আই ডিএনআই। তার মানে মিউ আইটা কি? এই পার্টটা হচ্ছে মিউ আই। এই পার্টটা হচ্ছে মিউ আই, এবং মিউ আই is also called as chemical potential. কেমিক্যাল পোটেনশিয়াল। এবং যখনই আমরা কেমিক্যাল পোটেনশিয়াল নিচ্ছি, এখানে কিছু একটু ছোট্ট করে ডিসকাশন করা যাক। আমরা কেমিক্যাল পোটেনশিয়াল যখনই ধরছি, তো এখানে দুটো কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে আই। তার মানে হচ্ছে, এবং আর একটা জিনিস আমরা অলরেডি ধরেছি, এটা হচ্ছে হোমোজিনিয়াস ফেজের জন্য। তার মানে এই আইটা কিন্তু, সেই কম্পোনেন্টটা কিন্তু সেই হোমোজিনিয়াস ফেজের মধ্যেই রয়েছে। তার মানে আমি লিখতে পারি আলফা, এখানে যদি আমি আলফা ফেজ ধরি, তাহলে মিউ আই আলফা, তার মানে হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ ith component in phase alpha। ঠিক আছে, দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ ith component, এবং ওই আলফা ফেজের মধ্যে সবকটা কম্পোনেন্টই কিন্তু রয়েছে। এই যে স্টেটমেন্টটা দিলাম আমি এখানে, বললাম আমরা, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা আমাদের ফেজ ডায়াগ্রাম ড্র করতে হেল্প করবে। এবং ফেজ ডায়াগ্রাম ড্র আমরা কখন করতে পারবো? যখন আমরা দেখব ইকুইলিব্রিয়াম রিচ করছে কিনা। ঠিক আছে, এবং সেখানে আমরা ইকুইলিব্রিয়াম ধরব যে দুটো ফেজ ইকুইলিব্রিয়ামে থাকতে পারে যখন কেমিক্যাল পোটেনশিয়াল অফ আ কম্পোনেন্ট ইন দ্যাট ফেজ is equal to the chemical potential of that same component in the other phase, considering temperature and pressure are constant। ঠিক আছে, তখন কিন্তু আমরা সেটা ধরতে পারবো। এবং এখানেই যদি ইকুয়েশনটা, এই কেমিক্যাল পোটেনশিয়ালটাকে আমরা ডিসকাশন নেক্সট ক্লাসে আরও বেশি করে করব। ঠিক আছে, কিন্তু এখন আপাতত দেখা যাক ডেল্টা জি যদি কনস্ট্যান্ট প্রেশার এবং টেম্পারেচার হয়, তার মানে এইটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। তার মানে তখন দাঁড়াবে মিউ আই পিটি, constant temperature pressure। এই ইকুয়েশনটা is one of the equations which are part of Gibbs-Duhem equation। তিনটে ইকুয়েশন আছে। এই Gibbs-Duhem ইকুয়েশনটা কিন্তু আমাদের ফেজ ইকুইলিব্রিয়াম বুঝতে সাহায্য করবে। ঠিক আছে, আমরা এখানেই শেষ করি আজকে। আমরা পরের ক্লাসে কেমিক্যাল পোটেনশিয়াল এবং ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলবো, এবং সিঙ্গেল কম্পোনেন্টে আস্তে আস্তে ঢুকে যাবে এবং ফেজ ডায়াগ্রাম ড্র করব। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি। ধন্যবাদ।